সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদ আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি বোর্ডের সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে। দেখো বন্ধুরা, এখানে সিলেট বোর্ড 2022 সালে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনে তোমাকে কোশ্চেনটা আসলে উদ্দীপকটা দুইটা ভাগে ভাগ করা। প্রথম ভাগে বলছে যে পি কিউ আর তিনটা বিন্দু হচ্ছে একটা ত্রিভুজের বিন্দু, আর হচ্ছে এই যে তোমার ত্রিভুজের শীর্ষবিন্দু যদিও, আর হচ্ছে 2 নম্বরে যেটা বলা হয়েছে মানে 2 নম্বর পার্টে সেখানে বলছে যে ওয়াই ইকুয়ালস টু সামথিং দেওয়া আছে, তারপরে এখানেও ওয়াই ইকুয়ালস সামথিং, মানে দুইটা সমীকরণ, আর এখানে এটাও কিন্তু একটা সমীকরণ ওয়াই ইকুয়ালস টু 3, এইটাও কিন্তু একটা সরলরেখার সমীকরণ। এই সরলরেখার সমীকরণটা কেমন দেখতে, কি হয়, এগুলো নিয়ে আমরা একটু পরে আবার আলোচনা করব। তাহলে এটা হচ্ছে তিনটা সরলরেখার সমীকরণ দিয়ে দিছে, খুবই ভালো কথা। এরপর তোমাকে বলছে পি কিউ রেখার ঢাল নির্ণয় করো। ক নাম্বার কোশ্চেনটাতে বলছে পি কিউ রেখার ঢাল বের করতে। তো ঢাল বের করা তো খুবই সহজ, যখন আমাদের দুইটা বিন্দু জানা থাকবে তখন হচ্ছে সূত্রটা কি হবে বলতো? এই যে দেখো সূত্র কি, ঢাল বের করার সূত্র হচ্ছে এম ঢাল ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এই সূত্রে যে দেখো এটাকে যদি তুমি x1, এটাকে যদি y1 ধরো, এটাকে যদি x2, এটাকে যদি y2 ধরো, তাহলে দেখো y2 মাইনাস y1 তার মানে কি মাইনাস 3 মাইনাস মাইনাস 3। আচ্ছা, তারপরে x2 ডিভাইডেড বাই x1, তাহলে x2 হচ্ছে 7, x1 হচ্ছে কত 2। তারপর দেখো এখানে মাইনাসে মাইনাস এটা প্লাস 3 হবে, উপরে 0 আসতেছে, তাহলে সেক্ষেত্রে দেখো 5 দিয়ে যদি তুমি 0কে ভাগ করো তাহলে অ্যান্সার 0ই হবে। 0কে তুমি যেভাবে ভাগ করো না কেন অ্যান্সার 0ই হবে, ঠিক আছে? তুমি এখানে 6 দিয়ে ভাগ করলেও কিন্তু অ্যান্সার 0ই হতো। আর এই ব্যাপারটা একটু মনে রেখো, এখানে এই ব্যাপারটা, এটা কিন্তু অঙ্কের পার্ট না, বাট তোমাকে মনে রাখতে হবে যে ভাইয়া এক হচ্ছে কি তুমি এটাকে 0কে ভাগ দিছো কোনো একটা সংখ্যা দিয়ে, তাহলে এটার অ্যান্সার আসলো কিন্তু 0। কিন্তু 0 দিয়ে যদি কাউকে ভাগ করা হয়, দেখো ব্যাপারটা কিন্তু এক না। 0কে ভাগ করা আর 0 দিয়ে ভাগ করা ব্যাপারটা কিন্তু মোটেও এক না। আচ্ছা, তাহলে এইটার মান কত আসবে? এটার মান কখনোই আসবে না। ওকে, এটার মান তুমি কখনোই পাবে না, এটার মান আসবে ইনফিনাইট পর্যন্ত চলতেই থাকবে। ভাবো তো, এই যে 0 দিয়ে তুমি এটা হচ্ছে তোমার এখান থেকে এই দেখো 0 দিয়ে ভাগ দিচ্ছ 5কে, ঠিক আছে? তার মানে কি এখানে 2 আনো, তাও কি 0, এই যে 2 এর সাথে এটা 0 গুণ করলে 0 না, আজীবন কি 5 থেকেই যাবে, ঠিক আছে? এখানে 1 আনো, তাও আজীবন হচ্ছে এটা কি থাকবেই, এভাবে 5 থাকবে, তুমি কখনোই কোনো মান পর্যন্ত পৌঁছাতে পারবে না। তো সেই জন্য তোমার হচ্ছে 0, এই যে 0কে ভাগ করতেছো 5 দিয়ে, চাই অ্যান্সার 0 হয়েছে। কখনো 5 ভাগ যদি 0 হয় তাহলে সেই ক্ষেত্রে মানটা হবে ইনফিনাইট। এটা কিন্তু মনে রেখো, ব্যাপারটা কিন্তু মোটেও এক না। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া ঢাল না 0 আসলো, কেমন জানি লাগতেছে। ঢাল 0 আবার কেমন? ঢাল 0 বুঝছো, এটা জাস্ট যারা শিখতে যাচ্ছ, যারা জানতে চাচ্ছ, শুধুমাত্র তাদের জন্য। ওকে, এটা কিন্তু এই সলিউশনের পার্ট না, আবারও বলছি সলিউশনের পার্ট না। যারা শিখতে যাচ্ছে শুধুমাত্র তাদেরকে আমি জানতে চাচ্ছি যে কেন মাঝে মাঝে ঢাল 0 আসে, বা কেমনই বা সেই সমীকরণটা, কেমনই বা সেই সরল রেখাটা যার ঢাল আসবে 0। আচ্ছা, ঢাল 0 আসার জন্য আগে আমার ঢালের উৎপত্তি থেকে, মানে যে ঢালের যে মেন সংজ্ঞাটা, সেই সংজ্ঞা থেকে আমার হচ্ছে শুরু করতে হবে। ঢালের সংজ্ঞাটা, তো ঢালের সংজ্ঞা আমাকে বলে ভাইয়া দেখো, ধরো ঢালের সংজ্ঞা, ঢাল বলে যে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট ই ঢাল, ঠিক আছে? তার ট্যানজেন্টই কি হবে? ঢাল। এটাই কিন্তু ঢালের সংজ্ঞা। তাহলে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, তার মানে আমি হচ্ছে যদি দেখতে যাই, এই দেখো ব্যাপারটা এমন, এই যে দেখো এটা ধরো ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, আর এটা ধরো একটা সরলরেখা, এই দেখো এটা কিন্তু এক্স অক্ষের সাথে। ওকে, তাহলে এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা যদি ঘড়ি হয়, এই দেখো এটা ঘড়ি, এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘোরা, এটা হচ্ছে বিপরীত দিকে। এই ঘড়ির কাঁটার বিপরীত দিকটাকে আমরা বলি হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক।
তাহলে এই যে দেখো এইটা দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, যে কোণে দেখো এটা যে এই কোণটা উৎপন্ন করছে দেখো তো যে এই কোণটা, এই কোণটা হ্যাঁ, এই কোণের ট্যানজেন্ট মানে কি, ওই যে আমরা হচ্ছে ত্রিকোণমিতিতে শিখছি না, সাইন কস ট্যান, তারপর সেক কোসেক, এগুলো অনেক কিছু শিখছি। তো হ্যাঁ, যে ট্যানটা যে আছে এটা হলো এই যে ট্যানজেন্ট হচ্ছে ওর পুরা নাম, ভালো নাম, আর ওর ডাক নাম কি ট্যান। তো আমরা ওকে ভালোবেসে ওর ডাক নামেই ডাকি ট্যান বলে, কিন্তু ওর পুরা নাম আছে কিন্তু একটা ট্যানজেন্ট, আজকে জানলাম ওর পুরা নাম কি বলো তো, ট্যানজেন্ট। ঠিক আছে, তাহলে মানে তোমার হচ্ছে ঢাল কি হচ্ছে, এটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে তার ট্যানজেন্ট, তাহলে থিটা এর ট্যানজেন্ট কি হবে, ট্যান থিটা। এই যে ট্যান থিটা, এই ট্যান থিটাই তখন কি হবে বলো তো, ঢাল। এই ট্যান থিটাই হবে ঢাল। এই যে দেখো ঢাল, ট্যান থিটা ইকুয়ালস টু কি হবে, ঢাল। ঠিক আছে, তাহলে এম ইকুয়ালস টু আমি ট্যান থিটা বলতে পারি। এখন কথা হচ্ছে ভাই যে এটা তাহলে জানানোর কারণ কি হলো, যে ভাই আমি তো বলছি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, তো এখনো এমন অনেক সরলরেখা আছে ভাইয়া, অনেক সরলরেখা আছে, যেই সরলরেখাগুলো আসলে এই দেখো এক্স অক্ষের সমান্তরাল, অনেক সরলরেখা আছে এরকম অনেক, দেখো এক্স অক্ষের সমান্তরাল, তার মানে কি ব্যাপারটা দেখতে এমন হয়, এই যে দেখো ওটা যদি উপরে চলে গেল, এটা ব্যাপার না, হ্যাঁ এটা এই এতটুকু পার্ট ইম্পর্টেন্ট না, এখন এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দেখো, এই যে দেখো এটা এক্স অক্ষ, এই যে এটা এক্স অক্ষ। ঠিক আছে, এক্স অক্ষের সাথে সমান্তরাল, সমান কি সারা জীবন তোমার হচ্ছে একই দূরত্ব যদি মেনটেন করে চলে তাহলে কি সরলরেখা দ্বয় পরস্পর সমান্তরাল হয়। ঠিক আছে, তাহলে যদি একই দূরত্ব, ওকে, তার মানে এইটা আর এইটা একই দূরত্ব মেনটেন করে চলবে। এই সরলরেখাটা দেখতেছো, সরলরেখা, এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে সমান্তরাল, তাহলে যদি সমান্তরাল মানে কি যে এরা কখনোই মিলবে না, এরা সারা জীবন একই দূরত্ব মেনটেন করে চলবে। তার মানে যদি ওরা কখনো না মিলে তাহলে কি এই যে আমার যে সরলরেখাটা আছে, যে এই সরলরেখাটা কখনো এক্স অক্ষকে ছেদ করবে, এক্স অক্ষকে ছেদ করবে বলো, এখন যদি ছেদই না করে, এই সরলরেখাটা যেরকম এক্স অক্ষকে ছেদ করছে, সেই ক্ষেত্রে দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, দেখো এখানে যে কোণ উৎপন্ন হয়েছে, দেখো যে এখানে এসে ছেদ করছে বলে কোণ উৎপন্ন হয়েছে। যদি ছেদই না করে তাহলে কি কোণ উৎপন্ন করবে, কোণ কিন্তু উৎপন্ন করবে না। তাহলে যদি কোনো কোণই উৎপন্ন না হয় তাহলে এই যে সমান্তরাল হলে কি বলতো কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, ম্যাথের ভাষায় আমার পকেটে কি একটা টাকাও নাই, তার মানে আমি কি বলি 0 টাকা আছে, 0, তার মানে ছেদই করবে না। তাহলে সেক্ষেত্রে কোণ কত উৎপন্ন হবে, 0 কোণ উৎপন্ন হবে। তাহলে ট্যান এই যে এটার জন্য, হ্যাঁ এটার জন্য ট্যান ইকুয়ালস টু কত হবে, 0 ডিগ্রি, ট্যান 0 মান 0, তাহলে ঢালও কত, 0। তাহলে যে সকল সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল তাদের ঢাল কি হয়, 0, তাদের ঢাল কি 0। এক্স অক্ষের সমান্তরাল হলে কি হয় বলতো, ঢাল 0 হয়, ওকে, হলে ঢাল 0, ওকে। তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার তোমাদের কাছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার, এটা যারা শিখতে চাইছো, যারা জানতে চাইছো শুধুমাত্র তাদের জন্য। ঠিক আছে, আচ্ছা এখন আমরা খ নাম্বার কোশ্চেনে চলে যাব, যে ঢাল 0 হওয়া ব্যাপারটা আশা করি ক্লিয়ার। আচ্ছা তাহলে দেখো এখানে হচ্ছে তোমার বলছে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা সমকোণী ত্রিভুজের তাহলে কি করতে হবে, যে এই যে দেখো পি কিউ আর, আগে বিন্দুগুলো তো দেখো, এই যে পি কিউ আর সমকোণী ত্রিভুজ। তাহলে তোমাকে আগে কি করতে হবে বলো তো, সমকোণী ত্রিভুজের সম্পর্কে, বাহু সম্পর্কে একটা তো জানি যে সমকোণী ত্রিভুজের কি হয় বলো তো, একটা কোণ সমকোণ, সমকোণ মানে 90 ডিগ্রি। কিন্তু এখানে ভাইয়া কোণ বের করার তো কোনো উপায় আমার কাছে জানা নেই, কোণ তো বের করতে পারবো না, কিন্তু বাহু বের করতে পারবো। দুইটা বিন্দু জানা থাকলে ভাইয়া যে আমরা বাহু বের করতে পারি। কীভাবে বাহু বের করতে পারি, এই যে সূত্র হচ্ছে কীভাবে, সূত্রটা নিয়ে বলতেছি, আগে এই জিনিসটা বুঝে নেই। তাহলে বাহুগুলো আগে বের করবো, ওকে, বাহুগুলা। তাহলে বাহুগুলা বের করে তারপর কি কাজ ভাই, দেখো সমকোণী ত্রিভুজের ওই যে বাহু রিলেটেড তুমি এটা সূত্র জানো না, হ্যাঁ মহান যে তোমার হচ্ছে গণিতবিদ পিথাগোরাস বলে গেছেন, কি বলতো, যে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু, যে সমকোণের বিপরীত অতিভুজ, এই যে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু কি বলতো, এই যে এটা লম্ব, ধরো এটা লম্ব, এটা ভূমি, হ্যাঁ এটা কিন্তু লম্ব হতে পারে ভূমিও হতে পারে। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু কি বলতো, লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার। তাহলে এখানেও আমাকে তাই করতে হবে, লম্ব স্কোয়ার প্লাস
ভূমি স্কোয়ার। ওকে, তাহলে এখানেও তাই করতে হবে, কিন্তু আগে আমাদের দূরত্বগুলো বের করতে হবে, যে পি, প্রথমে পি কিউ, তারপরে কি পি আর, তারপরে যে আর কিউ, এরকম করে এক এক করে এইভাবে দূরত্বগুলো বের করতে হবে। দেখি আমরা আগে দূরত্বগুলো বের করে নিই। এই যে দেখো বের করে ফেলছি, দেখো পি কিউ, কিউ আর, আর হচ্ছে পি আর। দূরত্ব নির্ণয় সূত্রটা জানি কি, √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। ক্লিয়ার? এই যে দেওয়া আছে কিন্তু, ঠিক আছে, দেওয়া আছে। ওকে, তাহলে এই যে এখন যদি জাস্ট বিন্দুগুলো আমি জাস্ট বসাই দিই, এই যে দেখো বিন্দুগুলো জাস্ট যদি বসাই দিচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। ওকে, তাহলে দেখো এক এক করে বাহু আসছে। তাহলে একটা বাহু আসছে তোমার হচ্ছে এই সূত্র ব্যবহার করে, একটা বাহু আসছে 5, একটা বাহু দেখবা আসবে হচ্ছে √61, একটা বাহু আসবে তোমার 6 একক। ওকে, এগুলো কিন্তু জাস্ট ক্যালকুলেটারের মানগুলো, এই যে সূত্র ওয়াইজ ক্যালকুলেটার বসালেই কিন্তু এই মানগুলো চলে আসবে। এখন কথা হচ্ছে ভাইয়া, যে একটা ব্যাপার না একটু লক্ষণীয়, সেই লক্ষণীয় ব্যাপারটা হচ্ছে কি, যে দেখো অতিভুজ কিন্তু এক পাশে, দেখো সূত্রে অতিভুজ এক পাশে থাকতেছে, আর এখানে লম্ব আর ভূমির মধ্যে আমি উলটপালট করতে পারি, সেটা আমার কোনো সমস্যা নাই। কিন্তু ভাইয়া অতিভুজ যদি আমি ভুল জায়গায় লিখে ফেলি, ধরেন আমি ভুলে এই ভূমি স্কোয়ার করে ফেলছি, তাহলে তো আর অতিভুজ স্কোয়ার আর লম্ব স্কোয়ারের যোগফল করলে সমান হবে না। যোগফলটা কি সমান হবে না, তাহলে আমাকে অতিভুজকে কিন্তু এক পাশে রাখতে হবে। এখন আমি অতিভুজ চিনব কীভাবে? আপনি মাত্র বলেন যে সমকোণের অপোজিট বাহুটা হচ্ছে অতিভুজ, এখন আমি তো সমকোণই বুঝতেছি না যে এখানে সমকোণ কোনটা, তাহলে আমি অতিভুজ কীভাবে বের করবো? এই যে দেখো এখানে ছোট্ট ইয়ে করে দেখো, দেখছো এখানে দেখো, এই যে দেখো এটা যদি তোমার হচ্ছে একটু সমকোণের মতো লাগতেছে না, এই দেখো আমার আঙ্গুলের এটা, তাহলে এটা যদি সমকোণ হয়, দেখো সমকোণ মানে কি, দেখো কোণটা অনেক বড়, তাহলে দেখো এর বিপরীত বাহুটা, দেখছো এর বিপরীত বাহুটা সমকোণ হলে এদের যে বিপরীত বাহুটাও কি হয় বলো তো, বড় হয়। এই দেখো 90 ডিগ্রি, অনেক বড়। এবার কোণ যত ছোট করবো, এই দেখো কোণ ছোট করতেছি, বিপরীত বাহুও ছোট। কোণ যত ছোট করবো বিপরীত বাহুও ছোট, দেখো আরো ছোট, আরো ছোট, আস্তে আস্তে আরো ছোট হয়ে যাবে। কোণ যত বড় বাহু তত বড়, বিপরীত বাহু তত বড়, আর কোণ যত ছোট তোমার বিপরীত বাহু কি ততই ছোট। তাহলে সেক্ষেত্রে ভাইয়া আমার সমকোণী ত্রিভুজের সব থেকে বড় কোণ কি? সমকোণটা না? সব থেকে বড় কোণ তো সমকোণ। তাহলে সেক্ষেত্রে এর বিপরীত বাহুটাও কি সব থেকে বড় হবে না? সমকোণের বিপরীত বাহু তো অতিভুজ, তাহলে সমকোণ যদি সব থেকে বড় হয়, তাহলে ভাইয়া বিপরীত বাহু অতিভুজটাও সব থেকে বড় হবে। সব থেকে বড় বাহুটাই কি হবে বলো তো? অতিভুজ হবে। তাহলে এখানে আমার সব থেকে বড় বাহু কোনটা? 5, 6 না এই যে তোমার হচ্ছে যে √61। √61কে কিন্তু তোমরা অবহেলা করো না, হ্যাঁ √61কে অবহেলা করো না। √61 একটু করে দেখো কত আসে, ক্যালকুলেটারে দেখো √61, এই যে দেখো 7.81 চলে আসছে, দেখছো 7.81। তাহলে দেখো এগুলো কিন্তু এই √61টা কিন্তু এদের দুইটা থেকে বড়, 5 এবং 6 থেকে কিন্তু বড়। তাহলে সেক্ষেত্রে কি হলো যে এই কিউআরই কি বলতো? অতিভুজ। কিউআর হচ্ছে অতিভুজ। তাহলে আমার ত্রিভুজটা দেখতে কেমন হবে বলো তো? এগুলো মুছে দিই। এই যে দেখো ত্রিভুজটা দেখতে কেমন, দেখো এটা হচ্ছে তোমার কিউ, এটা তো আরই দেওয়া আছে, তাহলে এটা কিউ দিয়ে দিই, এটা কিউ আর হচ্ছে এটা ধরো পি। ওকে, কারণ কিউআরটা হচ্ছে কি, যে কিউ আর আর, দেখো আর দেওয়াই দিছে, এই আরটাই ব্যবহার করে ফেলছি। হ্যাঁ, এই আরটা হচ্ছে কি, কিউ আর হচ্ছে আমার অতিভুজটা, ঠিক আছে, √61, আর এটা হচ্ছে 5, আর এটা ধরলাম আমি 6, তাই না? পি কিউ কত আসছে? আচ্ছা পি কিউ 5 আসছে, আরে চলে গেল। এটা কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে পি, তাহলে এটা 5, এটা √61, আর এটা হচ্ছে 6। ওকে, তাহলে এখন আমাকে দেখতে হবে যে পি আর হচ্ছে পি কিউ, এই দুইটা বর্গ করে যদি আর কিউ এর বর্গের সমান আসে, তাহলে পিথাগোরাসের সূত্র প্রমাণিত হয়ে যাবে। তো একবার যদি পিথাগোরাসের সূত্র প্রমাণিত হয়ে যায়, তাহলে সেটা অবশ্যই সমকোণী ত্রিভুজের জন্যই হবে, কারণ পিথাগোরাস সমকোণী ত্রিভুজের জন্যই এই সূত্রটা শুধুমাত্র প্রযোজ্য বলে গেছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে দেখো এখানে যে পি কিউ স্কোয়ার আর হচ্ছে পি আর স্কোয়ার করছি, করে দেখো আসছে কত? 61। 61 আসছে, ঠিক আছে। এরপরে আমি যদি কিউ আর স্কোয়ার করি, হ্যাঁ এখান থেকে এটা 61, এটাকে এভাবে রেখে দিব, আলাদা কিউ আর স্কোয়ার বের করবো। হ্যাঁ, আলাদা কিউ আর স্কোয়ারটা আমরা এখানে আলাদা করে বের করবো দরকার হয়, ঠিক আছে।
কিউ আর স্কোয়ার, তাহলে কিউ আর স্কোয়ার কি আসবে √61 স্কোয়ার। ওকে, তোমাদের সলিউশনে এটা কিন্তু ঠিক হয়ে আসবে, তো এটা নিয়ে তোমরা টেনশন করো না। 61, তাহলে দেখো এই মানটা আর এই মানটা কিন্তু এখন এক চলে আসছে। তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের দুই পাশটা কিন্তু সমান চলে আসছে। এই যে তোমার হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখানে একা অতিভুজ স্কোয়ার সমান হয়ে গেছে। তাহলে এটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজেই পসিবল। তাহলে এটা সমকোণী ত্রিভুজ প্রমাণ হয়ে গেছে। এই যে হয়ে গেছে সমকোণী ত্রিভুজ। আশা করি বন্ধুরা তোমরা হচ্ছে এই ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন চলে যাবো আমরা আমাদের গ নাম্বার কোয়েশ্চেনটাতে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা গ নাম্বার কোয়েশ্চেনটা একটু দেখি। এখানে বলছে 2 এর, তার মানে 2 এর বলতে যে 2 এ যেগুলো বলা হয়েছে আর কি, 2 এর উদ্দীপকের উপর ভিত্তি করে বলছে 2 এর সমীকরণ 3টি, তার মানে 3টা যে সমীকরণ আছে এই 3টা সমীকরণ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। মানে 3টা ত্রিভুজ মিলে, 3টা তোমার হচ্ছে সরলরেখা মিলে যেই ত্রিভুজটা গঠন করে তার ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে একটু দেখি যে সমীকরণগুলো এক এক করে একটু লিখে ফেলি। আচ্ছা, যেমন গ নাম্বারে, হ্যাঁ গ নাম্বারে আমাদের প্রথম যে সমীকরণটা বলছে সেটা হচ্ছে কি y = x + 7, y = x + 7, হ্যাঁ এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। তারপরটা আবার y = কি -x + 5, 2। এরপরটা বলছে যে y = 3। এখন কথা হচ্ছে ভাই y = 3 নেই হচ্ছে তোমাদের যত মাথা ব্যথা, যে ভাই y = 3 এটা তো একটা মান মনে হচ্ছে, এটা সমীকরণ কিভাবে? তো ভাইয়া দেখো y = 3 এটাও কিন্তু একটা সরলরেখার সমীকরণ। এই সরলরেখার সমীকরণটা দেখতে কেমন হয়? কারণ সমীকরণ হতে বলে সমীকরণের সংজ্ঞাটা এইভাবে দেওয়া যে কখনো যদি কোনো চলকের মান দেওয়া থাকে, চলকের মান, ঠিক আছে, তাহলে সেটা একাধিক চলকও হইতে পারে, সেটা তোমার একটা চলক হইতে পারে, সেটা মান দেওয়া থাকলে সেটা হচ্ছে সমীকরণ। তাহলে y = 3 এটাও কিন্তু একটা সমীকরণ। তো দেখো আমি যদি এটা কি একটু এইভাবে লিখি যে এই সমীকরণটা বৈশিষ্ট্যটা কি, এটা একটু বুঝে নিবে। হ্যাঁ, যারা বুঝতে যাচ্ছে এটা কিন্তু একেবারে যে সরাসরি যেটার পার্ট, ব্যাপারটা মোটেও এমন না, কিন্তু যারা একটু বোঝার জন্য বা হচ্ছে জানার জন্য আগ্রহী তাদের জন্য বলতে যাচ্ছি। দেখো এই সমীকরণটাকে যদি আমি এইভাবে লিখি, নাকি বিন্দুগুলো স্থাপন করবো আর কি, দেখাবো যে সমীকরণটা প্রকৃতিটা কেমন হবে। ওকে, তাহলে দেখো এটাকে যদি এইভাবে লিখি যে y = এই যে ধরো এখানে 0 × x + 3 দিই, দেখা যাবে 0 × x + 3, কারণ 0-এর সাথে x গুণ করলে আসলে কোনো পরিবর্তন হয় না, কি 0-এর সাথে গুণ করলে ওটা 0ই থাকে, তাই তো 0ই কিন্তু থাকে। তার মানে আমি কিন্তু কোনো কিছু চেঞ্জ করি নাই। এই যে দেখো y = 3 যা y × 0 × x + 3ও কিন্তু একই। কিন্তু এখন যদি আমি মানগুলো একটু বসাই, ধরো এটা x এর মান, এটা y এর মান, যখন x এর মান 1, y এর মান কত হয়? দেখো এখানে যদি 1 বসাও, 1 এর সাথে 0 গুণ করলে 0 হয়, আর শুধু থাকবে কি 3। ঠিক একই রকম এখানে 2 বসালেও দেখো 3 আসবে, 0 সাথে গুণ হয়ে। দেখো এখানে -1 বসালেও 3 আসবে, -2 বসালেও 3 আসবে। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে এখানে একটু লক্ষ্য করে দেখো যে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 3 আসতেছে, যাই দিচ্ছ তুমি মান 3 আসতেছে। তাহলে সেক্ষেত্রে এখন বিন্দুগুলো একটু বসায় দেখি তো কেমন আসে, বসায় দেখি একটু তাড়াতাড়ি এঁকে ফেলি। হ্যাঁ, এই দেখো তোমার হচ্ছে যখন x এর ভ্যালু 1, y এর মান কত 3, তার মানে এখানে ধরে নিলাম 1,3, এখানে 2,3 কি এখানে হবে, এই ধরো এখানে -1,3, এই দেখো এই লাইনটাতে, তারপরে তোমার -2,3 এই যে এই লাইনটাতে। দেখো সব প্রত্যেক ক্ষেত্রে y এর মানটা কিন্তু 3 হচ্ছে। তো 3 হতে দেখো এটা কিন্তু যে একই সরলরেখার উপরে পড়ে গেছে, দেখো এই দেখো, দেখছো? আর এই সরলরেখাটার প্রকৃতিটা কেমন দেখাচ্ছে বলো তো? কেউ বলো না খুবই বাজে দেখাচ্ছে, একটু জানি। হ্যাঁ, তোমার হচ্ছে যদি একটু একটা কাজ করি, একটু দিয়ে নিই, হ্যাঁ এই যে এটা দিই, দেখো এটা কি মনে হচ্ছে কি x অক্ষের সমান্তরাল না? সরলরেখাটা কি মনে হচ্ছে? দেখো x অক্ষের সমান্তরাল, দেখছো? এই দেখো একদম x এর সাথে সমান্তরাল পেতে। তার মানে যে y = সামথিং হওয়া, মানে y = যদি সামথিং মানে হচ্ছে তোমার ধরো b হলে, b বা এটা y এর মান 3, 4 যাই হোক না কেন, এই ধরনের সমীকরণ এটা ভাববাই যে এটা কি বলতো x অক্ষের সমান্তরাল। মনে রেখো কিন্তু কি হবে, x অক্ষের সমান্তরাল। ওই যে y অক্ষে x এর মান 0 যেরকম, সেরকম কি y = সামথিং হলে সেটা x অক্ষের সমান্তরাল। ওকে, x অক্ষের সমান্তরাল। আবার যদি ঠিক একই রকম x = সামথিং হয়, ধরো a হলো,
এর মান কিন্তু হতে পারে 2, হতে পারে 3, হতে পারে -1, হতে পারে -2, এরকম অনেক কিছু হতে পারে। তাহলে সেটা হয়ে যাবে কি এবার উল্টাটা, তাহলে y অক্ষের সমান্তরাল। মনে রেখো ভাইয়া, তোমরা মনে রেখো। আচ্ছা ওকে, এই দুটা ব্যাপার তোমরা একটু মনে রেখো, খাতায় নোট করে খুব সুন্দরভাবে তুলে ফেলো। ওকে, তুলে ফেলো, এই ব্যাপারটা তুলে ফেলো, ঠিক আছে? এই দুটা ব্যাপার তুলে ফেলো, ঠিক আছে? এতে করে তোমাদেরই লাভ হবে এমসিকিউতে বা যে কোনো বিষয়ে জানতে হলে। হ্যাঁ, ভবিষ্যতে এই জিনিসগুলো কিন্তু তোমার অনেক দরকার হবে, তো তুমি এখান থেকে একটু জেনে নাও, ঠিক আছে? আচ্ছা, প্রমাণস্বরূপ আমি দেখাই দিছি। যাই হোক, এটা কিন্তু পুরোটাই তোমার হচ্ছে সলিউশনের পার্ট ছিল না, যারা তোমার হচ্ছে শিখতে চাইছো তাদের জন্যই শুধুমাত্র ছিল। আর সমাধান এখন আমরা শুরু করব। তাহলে ভাইয়া দেখো, এরা তো একে অপরকে ছেদ করছে, তারপরেই কি বলতো ছেদ বিন্দুগুলো পাওয়া গেছে, তাই তো? এই দেখো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এটা ধরো ধরো এইভাবে ছেদ করছে একে অপরকে, ধরে নিলাম এরা একে অপরকে এইভাবে ছেদ করছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা বিন্দু, এটা একটা ছেদ বিন্দু, এটা একটা ছেদ বিন্দু। এখন ক্ষেত্রফল বের করতে হলে তোমাকে কিন্তু অবশ্যই ছেদ বিন্দুটা জানা লাগবে। তাহলে ছেদ বিন্দু পাইতে হলে কি করতে হবে বলতো? এই যে ছেদ বিন্দু পাওয়া যায় কি করে? সমীকরণ সমাধান করে, ঠিক আছে? ছেদবিন্দু পাওয়ার উপায় কি? সমীকরণ সমাধান, ঠিক আছে? একটু লিখে নাও দরকার হয়। সমীকরণ সমাধান, হ্যাঁ, সমীকরণ তো আর একটা না, সমীকরণ দ্বয় হবে। সমীকরণ দ্বয় সমাধানের মাধ্যমে, হ্যাঁ, মাধ্যমে ছেদবিন্দু পাওয়া যায়, ছেদবিন্দু। ওকে, ছেদবিন্দু পাওয়া কি যায়। ওকে, মনে রেখো, কিন্তু দরকার হয় লিখে রাখো, সমীকরণ দ্বয় সমাধানের মাধ্যমে। এখন সমীকরণ সমাধান করা যায় তিনটা উপায়ে মূলত। একটা হচ্ছে কি বলতো? প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন, বার গুণন। আরেকটা হচ্ছে স্পেশাল একটা আছে, যেটা হচ্ছে কি বলতো? ওই যে ক্যালকুলেটরও কিন্তু একবারে সমাধান করে দেখাবো আমি তোমাদের। তো আমরা হচ্ছে সরাসরি চলে যাব সমাধানে। এটাও জাস্ট তোমাদের মনে রাখার জন্য, হ্যাঁ, এটা তোমরা লিখে রেখো। তাহলে সমীকরণ সমাধান করতে হবে। তাহলে ধরো এটা হলো আমি 1 ধরলাম, এটা ধরলাম আমার 2, এটা ধরলাম আমি আমার 3 নম্বর সমীকরণ। তাহলে এই যে দেখো, এটা হচ্ছে এ বিন্দু আমি ধরলাম, এটা ধরলাম বি বিন্দু, আর এটা ধরলাম সি বিন্দু। তাহলে এই বিন্দুটা আমি কিভাবে পাচ্ছি বলতো? আমার 1 আর 2 এর সমাধানের মাধ্যমে। তাহলে এটা হচ্ছে বেশি লেখার মধ্যে যাব না আমরা, আমরা শুধু জাস্ট হচ্ছে এটা বেসিকটা ইউজ করে আমরা হচ্ছে ক্লিয়ারলি করে ফেলবো। লেখাটা আমাদের সমাধানে অবশ্যই খুব সুন্দরভাবে দেওয়া আছে, আমরা শুধুমাত্র বেসিকের উপর ভিত্তি করে চলে যাব যে কিভাবে এই সমাধানটা হচ্ছে। তাহলে 1 ও 2 এর, মনে করি ধরো 1 ও 2 এর ছেদবিন্দু, হ্যাঁ, ছেদবিন্দু কি বলতো? ওই যে তোমার এ, 1 ও 2 এর ছেদবিন্দু এ। তাহলে এই বিন্দুটা কিভাবে পাবো? যে দুটো সমীকরণ সমাধান করে, একটু আগে তো দেখলাম সমাধান করে। তাহলে দেখো y = x + 7, আবার কি y = -x + 5, এটা। এখন সমাধান করা যায় কিভাবে বলো তো? প্রতিস্থাপন, অপনয়ন, যে কোনো একটা করলেই আমরা হচ্ছে সমাধান কিন্তু করতে পারবো, হয় প্রতিস্থাপন করে, না হয় অপনয়ন করে। আচ্ছা, তাহলে এটা মনে হয় প্রতিস্থাপন করলেই সহজ হচ্ছে, অপনয়নও করা যায়, এমন না অপনয়ন করা যাবে না। দেখো এখানে ওয়াইয়ের মানটা তো বলে দিছে, দেখো ওয়াইয়ের মান, দুইটাই ওয়াইয়ের মান বলে দিছে। তাহলে ওয়াইয়ের জায়গায় আমি শুধু জাস্ট ধরো এখানে 1 ওয়াইয়ের জায়গায় কি আছে দেখো, y = x + 7 আছে। তাহলে এই যে x + 7 মানটা যদি এখানে বসাই দিই, প্রতিস্থাপন মানে পুনরায় স্থাপন করে দিই, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে বলতো ভাই? আমার কিন্তু x এর মানটা চলে আসবে। তাহলে 1 নং এর মান 2 এ বসিয়ে, তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে হয়ে গেল আর কি। 1 নং এর মান 2 এ বসিয়ে, বসালে কি পাই বলতো? এই যে দেখো তোমার হচ্ছে এই ওয়াইয়ের জায়গায়, দেখো ওয়াইয়ের জায়গায় কি x + 7 লিখতে পারি। এই যে দেখো ওয়াইয়ের মান x + 7, তাহলে এই যে ওয়াইয়ের জায়গায় x + 7 লিখে দিলাম। তাহলে এখানে থাকবে কি -x + 5, এই পাশে আসলো -x, তাহলে কত হবে? 2x
এই যে 7 এই পাশে গেলে কত বলো তো মাইনাস, তাহলে 2 হবে। তাহলে x ইকুয়ালস টু কি -1, x ইকুয়ালস টু -1। এখন এই x এর মানটাই তুমি জাস্ট কি করো বলো তো, x এর মানটা এই দেখো এখানকার 1 নং এ বা 2 নং এ বসায় দাও, তাহলে এই সমীকরণ সমাধান হয়ে যাবে। x এর মান কত বসাবো বলো, একে বসাই দাও, 1 নং এ বসিয়ে, 1 নং এ বসিয়ে কি পাই বলো তো, বসানোর পরে তোমার হচ্ছে y ইকুয়ালস টু -1 + 7, তাহলে y ইকুয়ালস টু কত আসলো 6। তাহলে সেক্ষেত্রে আমার এই বিন্দুর স্থানাঙ্কটা কত হলো -1,6। ওই যে দেখো এই বিন্দুর স্থানাঙ্ক, এই যে এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে -1,6, দেখতে পাচ্ছ। এখন দেখো 2 নং এর আমরা হচ্ছে এই যে দেখো তোমার এই যে বি বিন্দুটা বের করবো, এই বিন্দু ক্লিয়ার, এখন হচ্ছে বি বিন্দুতে যাব। বি বিন্দুটা কি হয়েছে, কিভাবে হয়েছে দেখো তো, এই যে দেখো তোমার হচ্ছে এই যে এখানকার এই যে 3, আচ্ছা 3 নম্বরটা, এই যে আসলে 3 নম্বরটা এখানে দেওয়াটা ঠিক হয় না, 3 নম্বরটা এইটা হবে আসলে, এইটা হ্যাঁ এইখানে, এই যে এখানে হ্যাঁ। তাহলে দেখো এই যে 3 নাম্বারটা, দেখো 3 নাম্বারটা আর হচ্ছে এই যে 1 নাম্বারটা, 3 আর 1 ছেদ করছে বলে এই যে বি বিন্দু উৎপন্ন হয়েছে। তাহলে 3 আর 1 এর ছেদবিন্দু এখন বের করতে হবে, 3 আর 1 এর ছেদবিন্দু বের করতে হবে, ঠিক আছে। 3 আর 1 এর ছেদবিন্দু, ক্যালকুলেটর একদম লাস্টে আসবে, ক্যালকুলেটরের মানটা লাস্টে আসবে। লাস্টে আমি হচ্ছে এই যে এইটাকেই সমীকরণ লাস্টে আমি হচ্ছে তোমাকে দেখাই দিচ্ছি। তাহলে এই বিন্দুটা যদি এখানে একটু লেখা দরকার ছিল, এই বিন্দু কি -1,6। ঠিক একই রকম ভাবে এখন বি বিন্দু বের করব। তাহলে 1 আর 3 এর সমাধান করে, তো 1 নং ও 3 নং, তাহলে 3 নং, ঠিক আছে, 1 নং ও 3 নং এর ছেদবিন্দু কি বলতো, ওই যে আমার বি। তাহলে সেক্ষেত্রে যে একটু লক্ষ্য করে দেখি, আমাদের এই সমীকরণটা ছিল y = x + 7, y = x + 7, 1 নম্বরটা y = x + 7, আর হচ্ছে এটা ছিল y = কি 3, y = 3। তাহলে সেক্ষেত্রে এটা এই ধরনের সমীকরণ সমাধান করা আবার খুব সহজ, খুবই সহজ। কিভাবে সহজ সেটা হচ্ছে এই যে দেখো তোমার হচ্ছে দেখো এখানে y এর মানটা অলরেডি দেওয়াই, y এর মান দেওয়াই, তোমার আর কষ্ট করে বের করা লাগবে না। তাহলে জাস্ট লিখে দিবে যে y এর মান এটা কত 1, তাই তো, y এর মান 1 এ বসিয়ে, y এর মান 1 এ বসিয়ে কি পাই তোমার হচ্ছে 3x + 7। তাহলে সেক্ষেত্রে এই পাশে চলে আসলে x = কত হবে বলো তো -4। তাহলে এই বিন্দুটা কি হলো, এই যে বি বিন্দুটা, ওকে, বি বিন্দুটা কত আসলো, বি -4,3, বি বিন্দু কত আসলো -4,3। ঠিক একই রকম ভাবে এখন তোমাকে এই যে এইখান থেকে এই পোর্শনটুকু, তাহলে দেখো ভালোভাবে বুঝে নিও, এই পোর্শনটুকু আমি মুছে দিচ্ছি। এখন দেখো আমাদের এই যে দেখো এখানকার এই যে 2 নং আর 3 নং ছেদ করছে বলে, এই যে দেখো হ্যাঁ এটা এই যে 2 নং আর হচ্ছে 3 নং ছেদ করছে বলে সি বিন্দু পাওয়া গেছে। তাহলে সেক্ষেত্রে আমাকে এখন কি করতে হবে, সি বিন্দুটা বের করতে হবে। আচ্ছা এটা মুছলাম না, আমি হচ্ছে এখানে একটু চেঞ্জ করে দিই, তোমরা একটু দেখো, এখানে যদি তুমি চেঞ্জ করে দাও, এটা হচ্ছে তোমার 2 আর এটা 3 এর ছেদবিন্দু কি হবে বলো তো সি, তাই তো, সি, এই যে সি, আর এখানে কি হয়ে যাবে বলো তো, এটা 2 নংটা কি ছিল -x + 5, তাহলে এখানে -x + 5 আর y = 3 তো আছেই। এখন y এর মানটা জাস্ট আমি 2 এ বসাবো, y এর মান যদি আমি 2 এ বসাই দেই, তাহলে সেই ক্ষেত্রে আমার বিন্দুটা কি হচ্ছে, এটা হচ্ছে 3 = -x + 5, এই পাশে এটা আসলে কত -2, তাই তো, -2, তাহলে এটা -x, দুই পাশে বাদ দিলে x = 2। তাহলে আমার সি বিন্দু কত আসলো, x এর মান 2, y এর মান 3। দেখো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বিন্দুগুলো কিন্তু পেয়ে গেছি। এ বিন্দু জানি, ওই যে এ বিন্দু জানি, বি বিন্দু, এই বিন্দুটা দেখা যাচ্ছে না, এই যে দেখছো, দেখো এ বিন্দু পেয়ে গেছি -1,6, বি বিন্দু পেয়ে গেছি, সি বিন্দু পেয়ে গেছি। এখন আর আমাকে আটকায় কে, আমাকে শুধু জাস্ট
ওই যে বিন্দুগুলা বসাই দিলে এই যে দেখো যে এখানে যদি আমরা হচ্ছে এখন যদি জাস্ট যে বিন্দুগুলো এখানে বসানো হয়ে গেছে, প্রথমে এই যে x1 y1 তার মানে আচ্ছা দেখো প্রথমে হচ্ছে দেখো x1 y1 এই যে এটা বসানোর নিয়ম তো আমরা জানি যে হাফ, তারপরে কি মডুলাস দিয়ে x1 y1, তারপরে কি x2 y2, তারপরে কি x3 y3, তারপর যেই বিন্দুটা রিপিট হয়েছে মানে যে বিন্দু শুরু হয়েছে ওই বিন্দুটা আবার রিপিট করতে হয়, তাই তো? না হলে তো আমার ত্রিভুজ কিন্তু পাওয়া যাবে না। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে কি যে দেখো ধরো এ থেকে স্টার্ট করছি, ধরো এখান থেকে এখানে আসবো একবার, তারপরে এই যে বি থেকে সিতে যাব, এবার সি থেকে যদি এতে ফিরে না যাই তাহলে কিন্তু আমরা ত্রিভুজ পাবো না। সেটা পাওয়ার জন্য আসলে মূলত এই কাজটা করা। তাহলে দেখো এখন জাস্ট বিন্দুগুলো যদি বসাই দিয়ে এখন কি করতে হবে বলো তো, এই যে তোমার ব্যর্থতা, এই যে ডাউনফলটা দেখাই দিবা কত তোমার হচ্ছে এখানে, এটা এই লাইনের আগের লাইনটা আমি ধরো একটু করতেছি, দেখো এটা কত হবে -3, তারপরে 3 দুগুণা 6, আর এটা হচ্ছে কি -4 ছক 24, এরপরে মাইনাস দিয়ে তারপরে কি বলতো তোমার সফলতার গল্প, এক এক করে তুমি যে কতগুলো কামব্যাক দিছো সেইগুলো আবার জানাই দাও। 6 দুগুণে কত, এটা 12, তারপরে মাইনাস কত 3 4 12, তারপরে -3 বসা দেওয়ার পরে যে দেখো মাইনাসটা যদি তুলে দাও তাহলে সেক্ষেত্রে এই যে মাইনাস না ব্র্যাকেটটা যদি তুলে দাও তাহলে দেখো +12 হয়ে যাবে -12, -12 +12, আর -3 হয়ে গেছে কি +3, কারণ মাইনাসের জন্য সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা যদিও এখানে ক্ষেত্রফলটা দেখো, ক্ষেত্রফলটা কিন্তু তোমার মাইনাসে চলে আসছে, ক্যালকুলেশন করলে দেখো ক্ষেত্রফল -18 আসতেছে। এখন তুমি বলো আমাকে ক্ষেত্রফল কি কখনো মাইনাস হয়? ক্ষেত্রফল কিন্তু কখনো মাইনাস হয় না। তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কিন্তু এই যে এই মডুলাস সাইনটা ব্যবহার করতে হবে। মডুলাস মানে এখানে যদি -2 আসতো তা আমি কি মডুলাস দিয়ে দিতাম। ওকে, তাহলে এইভাবে মডুলাস দিলে মডুলাসের কাজটা হচ্ছে কি প্রত্যেকটা তোমার ভেক্টরকে আসলে স্কেলার করে দেয়। এই ব্যাপারটা বোঝাটা একটু জটিল, মাইনাসকে কি করে দেবে প্লাস করে দেবে, দ্যাটস ইট। এটা বোঝাটা আমাদের জন্য সহজ, যে কোনো মাইনাস মানকে ও কী করে দিবে বলো তো, প্লাস করে দিবে। তাহলে -18কে কী করে দিচ্ছে বলো তো, যে +18। ওকে, কারণ ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না। তো ঋণাত্মক আসলে কিন্তু আবার ভয় পেও না, হ্যাঁ ঋণাত্মক আসতেই পারে ঋণাত্মক। ওকে, তাহলে সেক্ষেত্রে যে দেখো 2 দিয়ে যদি ভাগ দাও তাহলে দেখো 9 বর্গ একক, তোমরা কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেছো। ওকে, এখন আমরা ক্যালকুলেটরে কিভাবে হচ্ছে সমীকরণ দুটো সমাধান করা যায় সেটা হচ্ছে আমরা একটু দেখব। ওকে, তো দেখো বন্ধুরা ক্যালকুলেটর নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। এই যে দেখো ক্যালকুলেটরটা আশা করি দেখা যাচ্ছে, তোমরা এখানে লক্ষ্য করো যে বিষয়টা সেটা হচ্ছে যে এটা যদি আমাদের একবারে ক্যালকুলেটরে সমাধান করতে হয় তাহলে সেক্ষেত্রে সমীকরণগুলো কিন্তু অবশ্যই চলকগুলা কিন্তু এক পাশে থাকতে হবে, আর মানটা কিন্তু আরেক পাশে থাকতে হবে। কি বললাম, চলকগুলো এক পাশে থাকবে আর হচ্ছে ওই যে মানটা, চলকের যে মানটা সেটা থাকবে আরেক পাশে। যেমন আমাদের প্রথম যে সমীকরণটা আছে ওইটা দেওয়া ছিল y = x + 7, তাহলে কিন্তু তোমাকে এক্সটাকে আগে আনতে হবে, মানে তোমার হচ্ছে বাম পাশে আনতে হবে। এক্স যদি তুমি বাম পাশে এনে নাও তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা দাঁড়াবে কি বলতো, তোমার হচ্ছে -x + y = 7। ওকে, -x + y = 7। তাহলে সেক্ষেত্রে আমরা দেখো প্রথমে এই যে দেখো মোড যে অপশনটা আছে এটা আসলে একবার না তোমার হচ্ছে 3 বার প্রেস করতে হবে, 3 বার। এই দেখো 3 বার এভাবে প্রেস করবা, তাহলে দেখো এই যে ইকিউএন মানে এটা হলো ইকুয়েশন সমাধানের জন্য বলছে। তাহলে এই যে দেখো এটার 1টা আমি প্রেস করব, এই যে দেখো ইকুয়েশনের নিচে 1 ছিল সেজন্য আমি 1 প্রেস করছি। এবার দেখো আমার আননোনস মানে কয়টা অজানা তুমি জানতে চাও, আমি 2টা অজানা জানতে চাই, কারণ আমার এখানে x আর y হচ্ছে কি আননোন। তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে যে দেখো এখানে 2 প্রেস করব। এবার দেখো a1 মানে x এর সহগটা জানতে চাইছে। তো দেখো তোমরা যদি চলকগুলোকে এক পাশে আনো তাহলে দেখবা অবশ্যই x এর সহগটা কত আসবে বলো তো, -1। দেখো তাহলে যে মাইনাস দিয়ে এই যে 1 দিবা, -1 দিয়ে যে ইজুকস্ট প্রেস করবা, ইজুকস্ট তাহলে তোমাকে b1 এ নিয়ে যাবে। তো b1টা কি আসবে, এই যে y এর সহগ, তাহলে y এর সহগ কত বলো তো 1, y এর সহগ 1 দিয়ে ইজুকস্ট। এরপরে হচ্ছে কি c1 কি ধ্রুবকটা, তো ধ্রুবক তো এই পাশেই আছে, তো +7 তো তোমার হাতের ডানেই থাকবে, তাহলে +7। ওকে, যে +7 দিবা, যে +7 দিয়ে ইজুকস্ট। এরপরে a2 মানে আবার এই যে দেখো দ্বিতীয় সমীকরণের এক্সটাকে আবার বাম পাশে আনতে হবে। তো এক্সটাকে যদি আবার তুমি বাম পাশে আনো তাহলে এখন কিন্তু এটা +x হয়ে গেল, তাহলে কি হয় বলো তো 1 হবে হচ্ছে x এর সহগ,
আবার ওয়াইয়ের সহগও হবে হচ্ছে কি 1, আর ধ্রুবকটা এই পাশে থাকবে হচ্ছে কি বলতো 5, দ্যাটস ইট, 5 দিয়ে দিব। এবার দেবো আমার খুব সুন্দরভাবে এক্স আর ওয়াইয়ের মানটা চলে আসবে। এই দেখো এক্স এর মান আসছে -1, ওয়াইয়ের মান দেখো 6। আমরা সমাধান করে কিন্তু এই মানটাই পাইছিলাম। তো ক্যালকুলেটর কিন্তু খুব সহজ উপায়ে, খুব সুন্দর এবং সহজভাবে আমরা কিন্তু এদের সমাধানগুলো করে ফেলতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, ক্যালকুলেটর দেখা শেষ। এখন আমরা গেলাম তো খুব ভালোভাবে, কিন্তু ফিরে আসার উপায় আবার কি? তো অন্য কোনো তোমার হচ্ছে বাটন প্রেস করলে কিন্তু হবে না, এই মোডটাকে আবার প্রেস করে 1 দিয়ে দিবা। মোড প্রেস করে 1 দিয়ে দিলেই যে 1, তাহলে কিন্তু তোমরা ব্যাকে চলে যেতে পারবা। মোড প্রেস করে জাস্ট 1, হ্যাঁ 1, এই যে 1 নম্বরে যে 1টা, এই যে 1টা প্রেস করতে হবে, দ্যাটস ইট। তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু পুনরায় তোমাদের ক্যালকুলেটর ইন্টারফেসে চলে যাবে। আশা করি বন্ধুরা তোমরা এই ক্লাসে প্রত্যেকটা বিষয় খুব সুন্দর এবং স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।